ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা শুনুন না, চলুন আমার সঙ্গে একটু ছাদে যাই। একা একা রুমে বসে বসে থাকতে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তখনই দেখতে পেলাম গেস্ট রুমের দরজা খোলা, তাই এখানে চলে আসা। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি হাত মুখটা একটু ধুয়ে আসি। এই কথা বলে আশিক ওয়াশরুমে ঢুকে গেল। 2-3 মিনিট পর হাত মুখ ধুয়ে বের হলো, আর তারপরে রাজকে নিয়ে ছাদে চলে গেল। দুজন অনেকক্ষণ বসে ছাদে গল্প করলো। নাম কি তোমার? আমার নাম রাজ চৌধুরী। আমরা এক ভাই এক বোন। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আমরাও এক ভাই এক বোন। আমার ছোট বোন এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। তুমি কোন ক্লাসে পড়ো? এই তো, আমি সবেমাত্র ক্লাস 6-এ পড়াশোনা করছি। তাহলে এই বাসায় আসার পর যে মেয়েটার সঙ্গে কথা বলছিলাম, সে কি তোমার বোন হয় নাকি অন্য কিছু? হ্যাঁ, সে আমার আপু হয়। আমি বুঝতে পেরেছি আপনি কেন এই কথাটা বলছেন, কারণ আপুর সঙ্গে আমার বয়সের ডিফারেন্স অনেকটাই বেশি, সেটার জন্য সবাই এরকমটাই মনে করে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আরে না, আমি কিছু মনে করব না, আপনি নিশ্চিন্তে বলতে পারেন। তোমার বোন এমন কেন? এত বদমেজাজি কেন? মেয়ে মানুষ এমন হয় নাকি? আপু এমন ছিল না, হঠাৎ করে এমন হয়ে গেছে। মানে আমি কিছুই বুঝতে পারলাম না, কি হয়েছে আমাকে কি একটু খুলে বলা যাবে? সে এক লম্বা কাহিনী, বলতে গেলে অনেক সময় লাগবে। আপনার শোনার সময় হবে তো? হ্যাঁ, আমি শুনে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তুমি বলতে শুরু করো, কারণ আমি তো আজ আর কোনো কাজ করব না। কাল সকালবেলা তোমার বাবা আমাকে নিয়ে মোবাইলে যাবেন আর সব কিছু আমাকে বুঝিয়ে দেবেন। তারপর আমি কাজ শুরু করব। আজকে আপাতত আমার কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে, শুনেন তাহলে। আজ থেকে ঠিক 5 বছর আগে আপু যখন ভার্সিটিতে পড়তো, তখনই একটা ছেলের সঙ্গে আপুর পরিচয় হয়। শুরুতে সম্পর্কটা বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ থাকলো, তারপর আর সেই সম্পর্কটা বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না। একজনের প্রতি আরেকজনের ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে সম্পূর্ণ ঘটনাটাই বিস্তারিত বলো। আপু তখন ভার্সিটির ভর্তি হয়। ছেলেটা ছিল আপুর চাইতে 1 বছরের সিনিয়র, মানে আপু অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিল, আর ছেলেটা দ্বিতীয় বর্ষে। সেই প্রথম দিন, সে যেদিন আপু ভার্সিটিতে গেল। এই মেয়ে, শোনো, এদিকে আসো। একটা ছেলে কণ্ঠ শুনে প্রিয়াঙ্কা চারপাশে একটু ভালো করে তাকিয়ে নিল, আর তখনই সামনের দিকে দেখতে পেল একটা ছেলে তার বন্ধু বান্ধব নিয়ে বসে গল্প করছে। আরো প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে এই কথাটা বলেছে। তখনই প্রিয়াঙ্কা ছেলেটার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আপনি কি আমাকে কিছু বলছেন? হ্যাঁ মিস সুন্দরী, আমি তোমাকে বলছি, কারণ এখানে তুমি ছাড়া তো আর কেউ নেই। এদিকে আসো, তোমার সঙ্গে একটু কথা বলবো। জি হ্যাঁ ভাইয়া, বলুন কি বলবেন। ভার্সিটিতে নতুন এসেছো বুঝি? হ্যাঁ ভাইয়া, আপনি একদম ঠিক ধরতে পেরেছেন। আমি ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি, আর আজকেই আমার প্রথম দিন। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তবে তোমাকে এখন একটা কাজ করতে হবে। আমি তো আজকেই ভার্সিটিতে প্রথম দিন এলাম, তাহলে এখন আমাকে আবার কি কাজ করতে হবে? আমার দেখা ভার্সিটিতে তুমি প্রথম সুন্দরী মেয়ে, যাকে দেখে আমি প্রথম দেখাতেই কাশ খেয়ে গেছি। তোমাকে আমার সঙ্গে প্রেম করতে হবে। কথাটা শুনে প্রিয়াঙ্কা কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। আজকেই প্রথম দিন ভার্সিটিতে এসেছে, আর আজকেই তাকে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে, এটা সে কল্পনাও করতে পারেনি। তারপরও সে নিজেকে শান্ত রেখে নীলকে উদ্দেশ্য করে বলল, মানে এসব কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি ভার্সিটিতে প্রথম এসেছি, আর আপনাকে দেখে আমার সিনিয়র মনে হয়। জুনিয়রদের সঙ্গে এরকম প্র্যাঙ্ক করা কি একদম ঠিক হচ্ছে? আমি কোনো প্র্যাঙ্ক করছি না সুন্দরী, যা সত্যি তাই বলছি। আমি তোমাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছি। আমি তোমার প্রেমে পড়তে চাই। আই এম সো সরি ভাইয়া, আমাকে ক্ষমা করবেন। এসব প্রেম টেম আমাকে দিয়ে হবে না। আমার বাবা মা আমাকে এখানে পড়াশোনা করতে পাঠিয়েছে, প্রেম প্রেম খেলা করতে পাঠায়নি। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যাচ্ছিল।
তখনই নীল নামের ছেলেটা পেছন থেকে প্রিয়াঙ্কার হাত ধরে ফেলে আর প্রিয়াঙ্কার হাতের কবজি ধরে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। প্রিয়াঙ্কা ছেলেটার একদম বুকের সঙ্গে মিশে যায়। এটা দেখে প্রিয়াঙ্কা বলতে থাকে, আরে এটা কি করছেন আপনি? প্লিজ আমাকে ছেড়ে দিন। এটা ভার্সিটির ক্যাম্পাস, সবাই তাকিয়ে আছে। তাকিয়ে আছে তো কি হয়েছে? আমি তো আমার গার্লফ্রেন্ডের সঙ্গে রোম্যান্স করছি। এটা তো কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর কারো কোনো সমস্যা হলেও সেটা দেখার সময় নেই আমার। আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে যেভাবে ইচ্ছে সেভাবে সময় কাটাবো। দেখুন, আমি আপনাকে ভদ্রভাবে বলছি, এইসব প্রেম টেম আমাকে দিয়ে হবে না। আর আমি কখন বললাম আমি আপনার গার্লফ্রেন্ড হব? আমাকে দিয়ে এসব হবে না, প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন। সবাই হা করে তাকিয়ে আছে। এই বলে প্রিয়াঙ্কা নিজেকে ছেলেটার দিকে কোনো রকমে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে একরকম পালিয়ে গেল। তখনই পেছন থেকে নীল প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা তোমার খোলা নেই সুন্দরী। আমার কাছে তোমাকে আসতে হবে ফিরে। কারণ এই ভার্সিটিতে যদি তুমি পড়াশোনা করতে চাও তাহলে তোমাকে আমার প্রস্তাবে রাজি হতে হবে। এছাড়া কিন্তু তোমার সামনে কোনো পথ নেই। কিন্তু প্রিয়াঙ্কা এইসব কথা না শুনেই সেখান থেকে চলে গেল। তারপর থেকে প্রতিদিনই যখন ভার্সিটিতে যেত, ছেলেটা প্রিয়াঙ্কার সামনে এসে দাঁড়াতো আর বিভিন্ন ভাবে প্রিয়াঙ্কাকে প্রেমের প্রস্তাব দিত। প্রিয়াঙ্কা সেসব প্রস্তাবকে প্রত্যাখ্যান করে চলে যেত। বলতে গেলে সে কোনোভাবে নীলকে পাত্তাই দিতে চাইতো না। কিন্তু এভাবে আর কতদিন? ভার্সিটিতে এসেছে প্রায় 2 মাসের মতো হয়ে গেল। এর মধ্যে এমন একটাও দিন বাকি যায়নি যেদিন নীল প্রিয়াঙ্কার সামনে এসে দাঁড়ায়নি, নীল প্রিয়াঙ্কাকে প্রেমের প্রস্তাব দেয়নি। বেহায়ার মতো প্রিয়াঙ্কার পেছনে পড়ে আছে। ছেলেটাকে দেখে আস্তে আস্তে প্রিয়াঙ্কাও নীলের প্রতি অনেকটা দুর্বল হতে লাগলো। দুজনের নাম্বার আদান প্রদান হয়ে গেছে, তাই তারা মাঝে মধ্যেই ফোনে কথাবার্তা বলতে থাকে। দেখো, আমি প্রথম দেখাইতে তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। তুমি আমার প্রস্তাব মেনে নাও। তোমাকে আমি বিয়ে করে আমার বউ বানাতে চাই। কিন্তু আমি আমার ফ্যামিলির বড় মেয়ে। হ্যাঁ, এটা ঠিক আছে যে আমার বাবার কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমি পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজেকে কিছু একটা করতে চাই, আর তারপর এই সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে চাই। আমি তোমাকে কোনো কিছুতে বাধা দেব না। আমি তোমাকে কোনো কিছুতে বাধা দেব না। তুমি তোমার মতোই থাকতে পারবে। কিন্তু তোমায় ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আমি এখনো কিন্তু হ্যাঁ না কোনো উত্তর দিচ্ছি না, তবে বিষয়টা আমি ভেবে দেখব। এই বলে চলে যায়। আরো বেশ কিছুদিন। হঠাৎই একদিন নীল প্রিয়াঙ্কার বাসার সামনে চলে আসে। প্রিয়াঙ্কাকে ফোন করে বলে, আমি তোমার বাসার সরি আমি তোমার বাসার সামনে একবার নিচে আসো। তোমার সঙ্গে একটু জরুরি কথা বলতে চাই। এক্ষুনি আসবে। কি হয়েছে আমাকে বলো শুনি। আমি তোমার সঙ্গে জরুরি কথা বলতে চাই। আগে তুমি নিচে আসো, তারপর বলছি। আরে বাড়িতে আব্বু রয়েছে, এখন আমি কিভাবে বাড়িতে গিয়ে বের হব? এখন যদি আব্বু জিজ্ঞেস করে তাহলে আমি আব্বুকে কি উত্তর দিব? আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি। এক্ষুনি তুমি বাসার থেকে বের হবে। আর যদি তুমি বাসা থেকে বের না হও তাহলে কিন্তু আমি নিজে বাসার ভিতরে চলে আসব। তখন কিন্তু তুমি আমাকে কোনোভাবে দোষ দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আসতে হবে না, আমি নিজেই আসছি। প্রিয়াঙ্কা ফোনটা কেটে দেয় আর আস্তে আস্তে নিজের বাবার চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বের হয়ে আসে। গেটের সামনে আসতেই দেখতে পায় নীল মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা তার কাছে আসতেই সে বলতে থাকে, চলো আমার সঙ্গে, তোমাকে নিয়ে এক জায়গায় যাব। আরে এটা কোন ধরনের পাগলামি? আমি তো সেটাই বুঝতে পারছি না। বাসায় বাবা, আমি কোনো কিছু না বলে বাসা থেকে বের হয়ে চলে এসেছি। এখন যদি বাবা জিজ্ঞাসা করে আমি কোথায় গিয়েছিলাম, তখন আমি কি বলবো? কাম অন বেবি, এত কিছু চিন্তা করলে হয় না। তুমি বাইকে উঠে বসো, তারপর যা হয় দেখা যাবে। নীলের কথা শুনে প্রিয়াঙ্কা এত কিছু চিন্তা না করে তার বাইকের পেছনে উঠে বসলো। নীল প্রিয়াঙ্কাকে নিয়ে সোজা তার বাসায় চলে আসলো। বাসার সামনে এনে বাইক দাঁড় করাতেই প্রিয়াঙ্কা বলতে লাগলো,
কি ব্যাপার, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? এখন কি বাইকে বসে থাকবে না বাইক থেকে নামবে? কেন, কি নিয়ে এসেছি সেটা জানার জন্য? নীলের এই কথা শুনে প্রিয়াঙ্কা বাইক থেকে নেমে দাঁড়ায়। আর তারপর এই নীল প্রিয়াঙ্কাকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। বাসার ভেতরে প্রবেশ করে প্রিয়াঙ্কা তো পুরোই অবাক। সে এরকম কিছু হবে এটা কল্পনাও করেনি। সারা বাসা ফুল দিয়ে সাজানো। প্রিয়াঙ্কা ভেতরে প্রবেশ করা মাত্রই নীল তাকে হাঁটু গেড়ে বসে একটা ফুলের তোড়া দিয়ে প্রপোজ করে। আই লাভ ইউ আমার মনের রানী। জানো, আমি জীবনের অনেক মেয়ের সঙ্গে ফ্লার্ট করছি, কিন্তু কোনো মেয়ের জন্য আমার মন ভালোবাসা তৈরি হয়নি। তোমাকে যেদিন থেকে আমি প্রথম দেখেছি সেদিন তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু তুমি তো আমাকে কোনো পাত্তাই দিচ্ছ না। আর তোমার সঙ্গে কথা বলার জন্য নিরিবিলি কোনো পরিবেশও পাচ্ছিলাম না। আজকে আমার বাসায় কেউ নেই, তাই তোমাকে নিয়ে এসেছি। এইসব পাগলামোর মানে কি? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। মানে তেমন কিছু না, মানে ভালো, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি আমার করে পেতে চাই, প্লিজ প্রিয়াঙ্কা। হ্যাঁ, আমি মানছি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তাই বলে তুমি আমাকে এইভাবে এখানে নিয়ে এসে একদম ঠিক করোনি। আমি বুঝতে পেরেছি তুমি কি মিন করতে চাইছো, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আমি 4-5টা ছেলেদের মতো নয় যে খালি বাসায় তোমাকে নিয়ে এসেছি বলেই আমি তোমার দেহ ভোগ করতে চাইবো। তাহলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তুমি আমাকে তোমার ভালোবাসার কথা তো অন্য কোথাও বলতে পারতে। হ্যাঁ, অবশ্যই তোমাকে আমি আমার ভালোবাসার কথা অন্য কোথাও বলতে পারতাম, কিন্তু এরকম সুন্দর একটা পরিবেশ সেখানে পেতাম না। তুমি চলো আমার সঙ্গে, আজ আমি নিজের হাতে তোমার জন্য কিছু খাবার বানিয়েছি যেগুলো তুমি খুবই পছন্দ করো। এই বলে নীল প্রিয়াঙ্কাকে নিয়ে ডাইনিং টেবিলে চলে আসলো। প্রিয়াঙ্কা ডাইনিং টেবিলের সামনে এসে দেখতে পেল প্রিয়াঙ্কার পছন্দের বেশ কিছু খাবার এখানে রাখা আছে। প্রিয়াঙ্কা খাবারগুলো দেখে বেশ অবাক হয়ে গেল, কারণ ছেলে মানুষ এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না করে পরিবেশন করতে পারে এটা প্রিয়াঙ্কার একদমই জানা ছিল না। শুধু প্রিয়াঙ্কা নয়, এখানে সবারই অবাক হওয়ার কথা, কারণ নীল এত সুন্দর করে পরিবেশন করেছিল দেখেই মনে হচ্ছিল এটা কোনো ছেলে মানুষের রান্না করেছে বা কোনো ছেলে মানুষ এখানে পরিবেশন করেছে। নীল প্রিয়াঙ্কাকে ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে নিজের হাতে প্রিয়াঙ্কাকে খাবার খাইয়ে দিতে লাগলো। আরো প্রিয়াঙ্কাও তৃপ্তি সহকারে খেতে লাগলো। নিজের বাড়িতে বরাবর প্রিয়াঙ্কা রান্না করে যখন থেকে রান্না বান্না করতে শিখেছে। আসলে ছোটবেলায় তার মা মারা গিয়েছে, তারপর থেকে তার বাবা রান্না করত। কিন্তু যখন থেকে প্রিয়াঙ্কা রান্না করতে শিখেছে তখন থেকে তার বাবাকে রান্নাঘর থেকে ছুটি দিয়ে দিয়েছে, কারণ তার বাবা অফিস সামলায়, তো তাদের একটা ছোটখাটো গার্মেন্টস ফ্যাক্টরি আছে। সারাদিন সেখানে কাজ করে, তারপর বাসায় এসে কাজ করতে গিয়ে তিনি একদম ক্লান্ত হয়ে যেতেন। তাই এখন আর প্রিয়াঙ্কা তার বাবাকে বাসার কোনো কাজ করতে দেয় না। খাওয়া দাওয়া শেষ হলে দুজন এই ড্রয়িং রুমের সোফায় এসে বসলো। তখনই প্রিয়াঙ্কা নীলকে বলতে লাগলো, আমার বিশ্বাসই হচ্ছে না তুমি এইসব কিছু শুধুমাত্র আমার জন্য আয়োজন করেছো। আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি আরও অনেক রান্না জানি, যেগুলো আমি ইউটিউব থেকে দেখে দেখে শুধু তোমার জন্য শিখেছি। তবে সময় কম, তাই এইটুকুই আয়োজন করেছি। তাছাড়া তোমাকে তো আবার বাসায় দিয়ে আসতে হবে, আর আমাকেও এই সব কিছু গুছিয়ে ফেলতে হবে, কারণ আজ রাতে আমার ফ্যামিলির মানুষ সবাই বাসায় ফিরে আসবে। তারা আসার আগেই সব কিছু লুকিয়ে গুছিয়ে নিতে হবে। সত্যি তুমি আমাকে এতটা ভালোবাসো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তোমাকে এতটাই ভালোবাসি, তুমি শুধু বুঝতে পারোনি। এখন তো তোমার বিশ্বাস হলো আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ মাই ডিয়ার, আমার এখন বিশ্বাস হয়েছে তুমি আমাকে কতটা ভালোবাসো। তারপর এভাবেই আস্তে আস্তে শুরু হয় তাদের প্রেমের সম্পর্ক। 1 বছর, 2 বছর, 3 বছর পেরিয়ে যায়। নীল অনার্স কমপ্লিট করে
তারপর একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নেয়। চাকরি নেওয়ার পর থেকেই শুরু হয় প্রিয়াঙ্কার সঙ্গে যত ঝামেলা। প্রিয়াঙ্কা যখনই নীলকে ফোন দিত তার সঙ্গে কথা বলার জন্য, হয়তো তার ফোন ওয়েটিং এ থাকতো, নয়তো সে বিভিন্ন অজুহাত দেখাতো। এটা নিয়ে প্রিয়াঙ্কার ঝামেলা শুরু হয়। কি ব্যাপার নীল? আমি সেই কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, তুমি আমার ফোন তুলছো না কেন? আরে বাবা, একজন মানুষ ফোন রিসিভ করছে না, তার মানে তো এটা ভাবতে হবে যে সে ব্যস্ত আছে বা কোনো কাজ করছে। কিন্তু তুমি তো সেটা বুঝতে চাও না, বারবার ফোন দিয়ে যাও। আমার কি কোনো কাজ নেই নাকি যে আমি সারাদিন তোমার সঙ্গে ফোন কথা বলতে থাকবো? তুমি আমার সঙ্গে এরকম আচরণ কেন করছো আমি তো সেটাই বুঝতে পারছি না। সারাদিন আমি পাখির মতো অপেক্ষা করি কখন তুমি ফোন দিবে, কখন আমি তোমার সঙ্গে কথা বলবো। দেখো, সব সময় এত কথা বলা, আমি সারাদিন অফিসে কাজ করি, আমার তো একটু হলেও ক্লান্তি লাগে। বাসায় এসে একটু বিশ্রাম নিতে চাই, কিন্তু তখনই তুমি ফোন দিতে শুরু করবে আর তোমার সঙ্গে কথা বলতে হবে। আমার কি পার্সোনাল লাইফ বলতে কোনো কিছুই নেই নাকি? প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বলি একরাশ অভিমান নিয়ে চুপচাপ ফোনটা কেটে দিল। আর এদিকে প্রিয়াঙ্কা ফোন কেটে দেওয়াতে নীল যেন হাত ছেড়ে দেওয়ার কারণে ইদানিং প্রিয়াঙ্কাকে আর ভালো লাগে না। অফিসে যায়, প্রতিদিন নতুন নতুন মেয়ে দেখে, নতুন নতুন মেয়ের সঙ্গে সময় কাটাতেই তার বেশ ভালো লাগে। প্রিয়াঙ্কা ফোনটা কেটে দিতে মোবাইলটা রেখে সে ওয়াশরুমে ঢুকতে যায়। ফ্রেশ হয়ে এসে সে মোবাইল নিয়ে আবারও শুয়ে পড়ে। আর তখনই তার নতুন গার্লফ্রেন্ড তিশা তাকে ফোন করে। হ্যালো বেব, কি করছো তুমি? সেই তো অফিস থেকে এসে মাত্র ফ্রেশ হলাম। তুমি কি করছো? এই তো আমার জান পাখিটার সঙ্গে কথা বলছি। আচ্ছা, তুমি একটু রেস্ট নাও, পরে কথা বলি। আরে না জান পাখি, ফোন কাটতে হবে না, তুমি আমার সঙ্গে কথা বলো, আমি তোমার জন্য সারাক্ষণ ফ্রি আছি। এই বলে তারা দুজনে কথা বলতে থাকে। কথা বলতে বলতে কখন যে রাত 12টা বেজে গেল তাদের কারণে খেয়াল নেই। এদিকে ঠিক তখনই প্রিয়াঙ্কা নীলকে ফোন দেয়। আর প্রিয়াঙ্কা তখনই ফোন ওয়েটিং এ পেয়েছে। বুঝতে পারে না নীল এত রাতে কার সঙ্গে কথা বলছে। প্রায় ঘন্টা খানেক ধরে প্রিয়াঙ্কা ফোন দিতে থাকে। রাত 1টার দিকে নীল প্রিয়াঙ্কার ফোনটা রিসিভ করে আর ধমক দিয়ে বলতে থাকে। কি ব্যাপার, কি সমস্যা তোমার এত রাতে? তুমি আমাকে ফোন দিয়েছো কেন? শান্তিতে ঘুমাতে দিবে না নাকি? আমি ফোন দিলেই তোমার যত সমস্যা, তাই না? এতক্ষণ তাহলে কার সঙ্গে কথা বলেছিলে? আমি সেই কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, ফোন ওয়েটিং দেখাচ্ছে। এই দেখো, আমার উপর খবরদারি করার কিন্তু আমার একদম ভালো লাগে না। আমি কার সঙ্গে কথা বলছি সে কপিও দামি কেন তোমাকে দিতে যাব? আমার কি পার্সোনাল কোনো প্রয়োজন থাকতে পারে না? আমি কি কারোর সঙ্গে কোনো কথা বলতে পারি না? আমি তো আর পার্সোনাল ব্যাপারে কখনোই হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু আমি তোমার গার্লফ্রেন্ড, আমাদের 3 বছরের সম্পর্ক। আমি তোমাকে এইটুকু কথা জিজ্ঞেস করতেই পারি, তুমি এত রাতে কার সঙ্গে কথা বলছিলে? তুমি আমার গার্লফ্রেন্ড, বুঝতে পেরেছ? তুমি আমার ঘরের বউ নও যে তুমি আমাকে যা ইচ্ছে তাই প্রশ্ন করতে পারো। তুমি তোমার সীমার মধ্যে থাকো, সীমা লঙ্ঘন করার চেষ্টা করো না। আমি বুঝতে পারছি না তুমি আমার সঙ্গে এরকম আচরণ কেন করছো। তুমি তো এমন ছিলে না। তুমি তো আমার সঙ্গে কথা বলা, আমার সঙ্গে সময় কাটানো, এর জন্য একদম পাগল ছিলে। তাহলে এখন তোমার কি হলো? আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। শুধু তুমি আমাকে একটু বেশি জ্বালাতন করছো। দেখো, আমি এসব জ্বালাতন একদম সহ্য করতে পারছি না। সারাদিন অফিস করে বাসায় এসে একটু শান্তিতে বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু তুমি আমাকে সে সময়টাও দাও না। শোনো, আমার মনে হয় আমরা অনেক দূর এগিয়ে এসেছি, আর আগানো উচিত হচ্ছে না। কারণ তুমি এখন আর আমাকে নিজের ভালোবাসার মানুষ বলে মনে করো না, তুমি আমাকে নিজের একটা বিপদ বলে মনে করো। তুমি যদি সেরকমটা মনে করে থাকো তাহলে তাই, আমার এখানে কোনো কিছুই বলার নেই। ঠিক আছে, তুমি আমার থেকে তো মুক্তি পেতে চাও, আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। হ্যাঁ, সেটাই করার, কারণ আমি তোমাকে এখন আর সহ্য করতে পারছি না। তুমি আমার জন্য খুবই বিরক্তকর।
হয়ে গেছ। ও আচ্ছা, তাই বুঝি। ঠিক আছে, যাও, তোমাকে মুক্তি দিয়ে দিলাম। আজ থেকে তুমি মুক্ত। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আমি আজকের পর কখনোই আর তোমাকে ফোন দিব না, তোমার সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টাও করব না। ওকে ফাইন, আমিও চাই তুমি আমার জীবন থেকে চলে যাও, কারণ তোমাকে এখন আর সত্যি বোরিং লাগছে। তোমার সঙ্গে কথা বলা, সময় কাটানো, এগুলো একদমই ইচ্ছে করছে না। ওকে, ভালো থেকো। এই বলে প্রিয়াঙ্কা ফোনটা কেটে দেয়। আর তারপর কখনোই আর নীলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে না। আস্তে আস্তে প্রিয়াঙ্কার পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে ফেলে। বারবার নীলের কথা মনে পড়তো, কিন্তু নিজের জেদ অটল ছিল। সে ভেবেছিল নীল হয়তো ভুল বুঝতে পেরে আবারও তার জীবনে ফিরে আসবে, কিন্তু নীল তো ছিল অন্য পাখির সন্ধানে বিভোর। সে তো আর প্রিয়াঙ্কাকে নিয়ে মগ্ন থাকতে চাইছিল না, তাই তো আর ফিরে আসলো না। প্রিয়াঙ্কাও তার সঙ্গে যোগাযোগ করার আর কোনো চেষ্টাও করেনি, তবে অপেক্ষা করত, খুব অপেক্ষা করত। কিন্তু বছর খানেক পেরোনোর আগেই প্রিয়াঙ্কা খবর পেল নীল তার কোনো এক অফিস কলিগকে বিয়ে করেছে। এটা শুনে প্রিয়াঙ্কা আর সহ্য করতে পারল না, সুসাইড করতে চেয়েছিল, কিন্তু ফ্যামিলির কথা ভেবে সেখান থেকে ফিরে আসে, কারণ তার বাবা আর ভাইয়ের জন্য সে ছাড়া অন্য কেউ নেই। কিন্তু তখন থেকে চুপচাপ হয়ে গেছে। ছেলে মানুষ তেমন একটা সহ্য করতে পারে না। ছেলে মানুষ দেখলেই তার রাগ উঠে যায়, হাতের কাছে যা পায় সেটা দিয়ে আঘাত করার চেষ্টা করে, কারণ সে নীলের দেওয়া আঘাতগুলো সহ্য করতে পারছে না। কারণ একজন মানুষ শারীরিক একটু কষ্ট থাকলেও সেটা সহ্য করা যায়, কিন্তু মানসিক কষ্টে থাকলে সেটা কখনোই সহ্য করা যায় না। তারপরও কোনোভাবে অনার্স কমপ্লিট করে, যদিও সে ভালো রেজাল্ট করতে পারেনি, কিন্তু তারপর আর পড়াশোনা আর চাকরি কোনোটারই চেষ্টা করেনি। যদিও তার বাবার অর্থ সম্পদ, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। তো ভিউয়ার্স, অতীতের ব্যাপার তো অনেক কথাই বললাম, চলুন বর্তমানে ফিরে আসা যাক। এই গল্পগুলোই করছিল রাজ আর নীল দুজনে ছাদে বসে বসে। এইদিকে সন্ধ্যা হয়ে আসছিল, তাই রাজ নীলকে বলতে লাগলো, ভাইয়া চলে যাওয়া যাক, আপু যদি দেখতে পারে এখানে বসে আছি তাহলে আমাকে মারবে। আচ্ছা ঠিক আছে, চলো। এই বলে আশিক আর রাজ দুজনেই সিঁড়ি বেয়ে নিচে নেমে নেমে আসছিল। তখনই প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়ে গেল। রাজ আর আশিক দুজনেই ভয়ে ঢোক গিলতে লাগলো, কারণ তারা খুব ভালোভাবে বুঝতে পারছে এই মুহূর্তে একটা ছোট্ট কাজ সাইক্লোন হয়ে যেতে পারে। রাজ আর আশিক দুজনেই প্রিয়াঙ্কাকে পাশ কাটিয়ে নিচে নেমে আসতে চাইছিল, কিন্তু প্রিয়াঙ্কা সেটা করতে দিল না। সঙ্গে সঙ্গে রাজের শার্টের কলার ধরে ফেললো আর কানের নিচে তিনটা দিয়ে বলতে লাগলো, হারামজাদা, তোর কত বড় সাহস! তুই এতক্ষণ ছাদে ছিলি, আমি সারা বাড়ি তোকে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। আপু প্লিজ ছেড়ে দাও, আমি খুব ব্যথা পাচ্ছি। তুমি তোমার রুমে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে রে, তাই তো আমি মনে মনে ভাবলাম একটু সময় কাটিয়ে আসি, তারপর না হয় তুমি ঘুম থেকে উঠলে পড়তে বসবো। আমার না শরীরটাই তো ক্লান্ত লাগছিল, বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তাই বলে তুই চলে যাবি নাকি? আমাকে ঘুম থেকে ডেকে তুলতি। সরি আপু, আমার ভুল হয়ে গেছে, আর কখনোই এমন করবো না, প্লিজ এইবারের মতো ক্ষমা করে দাও। নিজের ভাইয়ের সঙ্গেও এরকম আচরণ করবে প্রিয়াঙ্কা, এটা কিন্তু আশিক একদমও কল্পনা করতে পারেনি। প্রিয়াঙ্কার এরকম ব্যবহারে আশিক তো পুরাই অবাক, ভয়ে তার গলা শুকিয়ে আসছিল, কিন্তু প্রিয়াঙ্কা তার দিকে ফিরেও তাকালো না। চুপচাপ রাজের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে চলে গেল। আর এইদিকে আশিক প্রিয়াঙ্কার চলে যাওয়াকে যেন হাফ ছেড়ে বাঁচলো। সে এক দৌড়ে রুমে চলে আসলো আর বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো, মেয়ে মানুষ এরকম হতে পারে নাকি? কি ব্যাপার বাবা, কখন কে পৌঁছেলে? এই তো আম্মু, দুপুরের আগে চলে এসেছিলাম, কিন্তু ফোনের চার্জ ছিল না, তাই তোমাকে ফোন দিতে পারিনি। আর তারপর ঘুমিয়ে গিয়েছিলাম, সেই জন্য মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, তুই পৌঁছে একটা ফোন তো করবি, আমি কত টেনশন করছিলাম।
টেনশন করার কোনো কারণ নেই, আমি একদম ঠিক আছি। আর হ্যাঁ, তুমি কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া করবে আর ওষুধগুলো সময় মতো খেয়ে নিবে। আর রিয়াকে বলবে ঠিকমতো পড়াশোনা করতে। আমি যদি শুনতে পারি সে ঠিকমতো পড়াশোনা করছে না তাহলে কিন্তু খারাপ হবে, বলে দিলাম। ঠিক আছে বাবা, এসব কিছু নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি তো আছি, আমি সব দেখে নেব। তুই তোর মতো মনোযোগ দিয়ে তোর কাজ কর। এরপর মা ছেলে মিলে আরো বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো। আর গল্প করা শেষ হলেই ফোন কেটে দিল। তারপর বেশ কিছু সময় আশিক বিছানার উপর বসে ফেসবুকিং করলো। রাত্রি 11টার মতো হবে বাজে। তখনই প্রিয়াঙ্কার বাবা আশিকের রুমের দরজায় নক করলো। আশিক বিছানা থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দিল। প্রিয়াঙ্কার বাবাকে দেখে বলতে লাগলো, আঙ্কেল আসুন, ভিতরে আসুন। আমি ভেতরে আসার জন্য আসিনি, আসলে রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে। খাবার টেবিলে আসো, সবাই মিলে একসঙ্গে বসে রাতের খাবার খাবো। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি যান, আমি আসছি। প্রিয়াঙ্কার বাবা তখন কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা তখন সবার জন্য খাবার গুছিয়ে টেবিলে বসে অপেক্ষা করছিল। কিন্তু পর মুহূর্তে আশিক যখন খাবার টেবিলে পৌঁছালো, এটা দেখে প্রিয়াঙ্কার মুখটা নেমে এসেই কালো মেঘে ঢেকে গেল। যদিও এর কারণটা উপস্থিত সবাই বুঝতে পারছে, কিন্তু প্রিয়াঙ্কা তাদেরকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের খাবারের প্লেট হাতে নিয়ে সেখান থেকে উঠে চলে গেল। তখনই প্রিয়াঙ্কার বাবা আশিককে উদ্দেশ্য করে বলল, বাবা প্লিজ, তুমি ওর ব্যবহারে কিছু মনে করো না, ও এরকমই। না আঙ্কেল, আমি ওনার ব্যবহারে কিছু মনে করিনি, তবে আমার মনে হচ্ছে আমার এখানে আসাটা উচিত হয়নি। আমার খাবারটা রুমে পাঠিয়ে দিলেই পারতেন। কোনো ব্যাপার না, আমার মেয়ে সবসময় এমন করে, তাই আমরা এসব কিছু নিয়ে কোনো কিছু মনে করি না। তোমারও দেখবে এখানে থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে। কিন্তু এটা আপনাদের ফ্যামিলি টাইম, আপনারা সবাই একসঙ্গে বসে খাবার খেতেন, কিন্তু আমি আসাতে আপনার মেয়ে এখান থেকে উঠে চলে গেল। আরে ভাইয়া বাদ দেন তো এসব কথা, আপু সব সময় এমন করে। আর ব্যবহারে আপনি প্লিজ মনে কষ্ট নিয়েন না। আপু বাইরে মানুষ একদম সহ্য করতে পারে না, তার জন্য তো আর আমরা আমাদের গেস্টদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না। হ্যাঁ বাবা, রাজ একদম ঠিক কথাই বলেছে। তুমি ওর কথায় কিছু মনে করো না, খাওয়া শুরু করো, ও যা ইচ্ছে তাই করুক। প্রিয়াঙ্কার বাবার কথায় আশিক তখন আর কোনো উত্তর না দিয়ে খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ হলেই নিজের রুমে শুয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আশিক তৈরি হয়ে গেল মোবাইলের প্রজেক্টের কাজে যাওয়ার জন্য। কিন্তু আজ দেখে সম্পূর্ণ এক বিপরীত ঘটনা। আশিক যখন ওয়াশরুমে গিয়েছিল ফ্রেশ হওয়ার জন্য, তখনই প্রিয়াঙ্কা তার রুমে নাস্তা নিয়ে এসেছিল। আশিক ওয়াশরুম থেকে বের হতে হতে দেখছিল প্রিয়াঙ্কার রুম থেকে বের হয়ে চলে যাচ্ছে। রুমে ঢুকে বিছানার ওপর নাস্তার প্লেট আর ছোট্ট একটা চিরকুট দেখতে পায়। চিরকুটে এমন লেখা ছিল, কালকের ব্যবহারের জন্য সরি, তবে আমাদের ফ্যামিলিগত ব্যাপারে আপনাকে না পেলেই সবচেয়ে বেশি খুশি হব। তুমি 2 মিনিট ওয়েট করো, প্রিয়াঙ্কাকে বলেছি আমাদের সঙ্গে যাওয়ার জন্য, কারণ প্রিয়াঙ্কা তো আমার একমাত্র মেয়ে। ওই বাড়িটা আমি আমার মেয়ের ইচ্ছেতেই বানাতে চাই, সে যেমন ডিজাইন চাইবে। ওকে আঙ্কেল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনারা যেভাবে বলবেন আমি আপনাদেরকে সেভাবেই করে দেব, আমার তো কোনো সমস্যা নেই। এই বলে আশিক সেখানে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা সেখানে এসে পৌঁছায়। আশিক প্রিয়াঙ্কাকে দেখে প্রিয়াঙ্কার দিকে হা করে তাকিয়ে আছে। গতকালকে প্রিয়াঙ্কা আর আজকের প্রিয়াঙ্কা সম্পূর্ণই আলাদা। গতকাল ছিল জিন্স প্যান্ট আর টপস পরা একটা মেয়ে, আর আজ শাড়ি পরা এক বাঙালি মেয়ে। শাড়িতে প্রিয়াঙ্কাকে এক অনন্য সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে বেহেশত থেকে কোনো এক হুড়পড়ি ভুল করে পৃথিবীতে নেমে এসেছে। আশিক প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছে। এটা প্রিয়াঙ্কা বুঝতে পেরে আশিকের চোখের সামনে আঙ্গুলে তুড়ি দিয়ে বলতে থাকে, এই যে হ্যালো মিস্টার, এভাবে হা করে তাকিয়ে কি দেখছেন? পরি দেখছি।
বেহেশ থেকে কোন পরী মনে হয় ভুল করে পৃথিবীতে চলে এসেছে। হোয়াট ইউ ননসেন্স! মাথা ঠিক আছে তো আপনার? আপনি ইঞ্জিনিয়ার না অন্য কিছু? হ্যাঁ, না মানে আসলে সরি ম্যাডাম, চলুন, সময় হয়ে গেছে। কোনো রকমে কথাটা কাটিয়ে নিয়ে আশিক সেখান থেকে বের হয়ে বাসার সামনে এসে দাঁড়িয়ে রইল। এইদিকে প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কাকে নিয়ে বের হলো। গাড়ির সামনে এসেই প্রিয়াঙ্কা বলতে লাগলো, বাবা, তোমরা দুজন আজ পিছনে বসো, আজ গাড়ি আমি ড্রাইভ করব। কিন্তু মা, তুই তো অনেক জোরে ড্রাইভ করিস, আজ পারবি তো? হ্যাঁ, আমি ঠিক পারবো, তোমাকে চিন্তা করতে হবে না, পেছনে গিয়ে বসো। প্রিয়াঙ্কার বাবা তখন আর কোনো কথাই বলল না। চুপচাপ আশিককে বলল পেছনে গিয়ে ওনার সঙ্গে বসার জন্য। আশিক কতক্ষণ প্রিয়াঙ্কার বাবার সঙ্গে গিয়ে পেছনে বসে আর প্রিয়াঙ্কা গাড়ি চালাতে শুরু করে। প্রায় ঘন্টা খানেক ঢাকা শহরের জ্যাম খেলে তারা এসে মোবাইলে পৌঁছায়। একটা খোলা জায়গায় এসে প্রিয়াঙ্কা গাড়িটা দাঁড় করায় আর তারপর তারা তিনজনে একসঙ্গে গাড়ি থেকে নেমে প্রিয়াঙ্কার বাবা আশিককে বলতে থাকে, এই যে দেখো, এই জায়গাটা আমি গত বছর কিনেছি। এখানে আমি আমার স্বপ্নের বাড়িটা বানাতে চাই, যেখানে আমি আমার দুই সন্তানদের নিয়ে শেষ বয়সে একটু ভালো সময় কাটাতে পারবো, ঢাকা শহরের কোলাহল ছেড়ে একটু শান্তিতে থাকতে পারবো। ও আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি আগে জায়গাটা একটু ভালোভাবে ঘুরে দেখে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলি। আপনারা এখানেই অপেক্ষা করুন। এই বলে আশিক চারদিকটায় কাউকে ভালো করে দেখে নিল। চারিদিকে তার কাটার বেড়া দেওয়া। ঘুরে দেখা শেষ হলে আশিক প্রিয়াঙ্কার বাবার সামনে এসে দাঁড়ায় আর তারপর বলতে থাকে, এখানে তো বেশ কিছু বড় বড় গাছ আছে, এগুলো কি রাখবেন নাকি কেটে ফেলবেন? বড় গাছগুলো থাকবে, কারণ গাছ আমি খুব পছন্দ করি। তাছাড়া বাড়ি করার পর যদি এখানে আমরা গাছ লাগাই, সে গাছগুলো বড় হতে অনেক সময় লাগবে। এখানে এসে বিকেলবেলা গাছের ছায়ায় বসে গল্প করতে পারবো। কিন্তু ম্যাডাম, যেহেতু বাড়িটা নতুন করে চাইছেন, তাই সব কিছু নতুন পরিকল্পনা অনুযায়ী করলেই তো ভালো হতো। এই বাড়িটা আমাদের, আপনার নয়, তাই আপনারা তো চিন্তা করার কোনো কারণ নেই। আপনাকে যেভাবে বলা হচ্ছে আপনি ঠিক সেভাবেই করুন। ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। হ্যাঁ, একদমই তাই। আমার মেয়ে যেভাবে চাইবে সেভাবেই করার, কারণ আমি আমার মেয়ের ইচ্ছেগুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। ঠিক আছে ম্যাডাম, চলুন তাহলে কিভাবে কি করবেন আমাকে বলুন, আমি সেই অনুযায়ী ডিজাইন করব। দোতলা বাড়ি, নিচের তলাটা পুরোটাই ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হবে। উপরের বড় বড় 4টা বেডরুম করা হবে, ব্যালকনি থাকবে সবকটা রুমের সঙ্গে। সামনে বিশাল একটা গার্ডেন, ছাদ ও গার্ডেন, সেই সঙ্গে একটা দোলনা। বাড়ির সামনে বিশাল একটা গেট থাকবে, সেখানে লেখা থাকবে শান্তির নীড়। ঠিক আছে ম্যাডাম, আপনি এখন আসতে পারেন। আমি ডিজাইন করে তারপর আপনাকে দেখাবো। তখন যদি আপনার কোনো কিছু বাদ দিতে কিংবা অ্যাড করতে ইচ্ছে হয়, তখন আপনি আমাকে জানিয়ে দেবেন। প্রিয়াঙ্কা তখন কোনো কথা না বলে গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো আর এইদিকে আশিক তখন প্রিয়াঙ্কার বাবার সঙ্গে কথা বলতে লাগলো। আঙ্কেল, আপনি তো চান আপনার মেয়ের পছন্দ মতো সব কিছু হোক, তা না হলে আমি আরও অনেক কিছু অ্যাড করতাম। আর জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে। আর কিছু অ্যাড করা লাগবে না বাবা, আমার মেয়ে যেভাবেই চায় আমার মেয়ের ইচ্ছে মতোই এই বাড়ি বানিয়ে দাও। আমি শুধু আমার সন্তানদের ইচ্ছেগুলো পূরণ করতে চাই। আমার কাছে পৃথিবীতে আর কোনো কিছুই চাওয়ার নেই। আমি আমার সন্তানদের ভালোর জন্য সব কিছু করতে পারি, তারা যেভাবেই চাইবে সেভাবেই হোক। ঠিক ঠিক আছে আঙ্কেল, আপনারা যেতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি কাজ করো, আমি বিকাল 3টার মধ্যে ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠিয়ে দেব তোমাকে পিক আপ করার জন্য। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। তারপর প্রিয়াঙ্কার বাবা আশিকের কাছ থেকে বিদায় নিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে বাসায় চলে আসেন। আশিক তার মতো করে কাজ করতে থাকে আর একটা ডিজাইন তৈরি করে। এদিকে দুপুর 2টা বাজে। তখনই হঠাৎ আশিক গাড়ির আওয়াজ শুনতে পেল। সবেমাত্র 2টার কাছাকাছি বাজে। তখনই গাড়ির আওয়াজ শুনে আশিক কিছুটা অবাক হওয়ার কারণ এই জায়গাটা খুবই নিরিবিলি। এখানে গাড়ি আসার তো কথা নেই, আর তাকে নিচে যে গাড়ি আসবে সেটা তো 3টার পর আসার কথা।
তাহলে এই সময় গাড়ি আসলো কোথা থেকে? এই কথা মনে মনে ভাবতে ভাবতে আশিক পেছন দিকে ফিরে তাকালো। দেখতে পেল সকালবেলা তারা যে গাড়িটা করে এখানে এসেছিল সেই গাড়িটাই অদূরে দাঁড়িয়ে আছে। আশিক সেই দিকে তাকিয়ে আছে। তখনই গাড়ি থেকে ড্রাইভার নামলো, সঙ্গে তার টিফিন বক্স। ড্রাইভার আশিকের সামনে এসে দাঁড়ালো আর তখনই বলতে লাগলো, সাহেব, আপনার জন্য ম্যাডাম দুপুরের খাবার পাঠিয়েছে। কিন্তু আমি তো আমাকে দুপুরের খাবার দেওয়ার জন্য কাউকে কিছু বলিনি। সেটা তো আমি বলতে পারবো না। ম্যাডাম বলল আপনাকে খাবারটা পৌঁছে দিতে, আর ম্যাডাম নাকি নিজ হাতে এই খাবারটা আপনার জন্য তৈরি করেছে। খেয়ে রিভিউ জানালে ম্যাডাম নাকি খুব খুশি হবে। ড্রাইভারের কথা শুনে আশিক বাস অবাক হয়। কারণ যে মেয়েটা মন খুলে একটু কথা পর্যন্ত বলে না, সেই মেয়েটা নাকি তার জন্য নিজের হাতে রান্না করে খাবার পাঠিয়েছে, আবার রিভিউ জানালে খুশি হবে। ব্যাপারটা সত্যি আশ্চর্যজনক। তখনই আশিক ড্রাইভারকে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি খাবারটা গাড়িতে রাখেন, আমি আমার হাতের কাজটা শেষ করে নিই, তারপরে খেয়ে নেব। কিন্তু সেটা বললে হবে না। ম্যাডাম বলছে আপনাকে এখনই খাবারটা খেয়ে নিতে হবে, আর আপনার খাওয়া শেষ হলে আমি যেন ম্যাডামকে ফোন করে জানিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি খেয়ে নিচ্ছি। এই বলে আশিক খাবারের বক্সটা হাতে নিয়ে গাড়ির কাছে চলে আসলো আর তারপর গাড়িতে বসেই খাবারটা খেয়ে নিল। সত্যি খাবারটা অসাধারণ ছিল। মনে হচ্ছিল যেন সে নিজের মায়ের হাতে রান্না করা খাবারই খাচ্ছে। খাওয়া শেষ হতেই আশিক ড্রাইভারকে বলতে লাগলো, খাবারটা অনেক মজার ছিল, ম্যাডামকে ফোন করে জানিয়ে দিবেন, বলবেন আমার জন্য এত মজার খাবার রান্না করে পাঠানোর জন্য আমি ধন্যবাদ দিয়েছি। এই বলে সে আবারও নিজের কাজে চলে গেল। আর এইদিকে ড্রাইভার সেখানে বসে বসে অপেক্ষা করতে লাগলো। আশিকের কাজ শেষ হতে বিকেল 4টার বেশি বেজে গেল। আর তারপরেই আশিককে নিয়ে ড্রাইভার বাসায় চলে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে আশিক রুমে বসেছিল। তখনই রাজ আশিকের রুমে আসে আর আশিককে বলতে থাকে, ভাইয়া চলেন না ছাদে যাই। ভাই, আমি মাপ চাই, কালকে যে মাইর খেয়েছো, আজ যদি আবার তুমি আমার সঙ্গে ছাদে যাও তাহলে আবারও মাইর খেতে হবে। আমি চাই না তোমার বোন তোমাকে মারুক। দেখো সে যা হবে, আমি আপনাকে তো চিন্তা করি না, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। চলো আমার সঙ্গে দুজনে মিলে বেশ কিছু সময় গল্প করব। এই বলে আশিক রাজের সঙ্গে যেতে না চাইলেও রাজ আশিককে টেনে নিয়ে চলে গেল। তারপর দুজনে মিলে গল্প করতে লাগলো। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছিল। তখনই প্রিয়াঙ্কার গলার আওয়াজ শোনা গেল। কিরে হারামজাদা, তোকে কাল এতগুলো মাইর দিলাম, তাও তোর লজ্জা হলো না? এখন আবার এখানে এসে বসে আছিস, পড়তে বসার কোনো নামগন্ধ নেই। গলার আওয়াজ শুনেই দুজনে পেছনে ফিরে তাকায় আর তখনই দেখতে পায় প্রিয়াঙ্কা সেখানে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কাকে দেখে আশিক বলতে থাকে, যাও ভাই, আজ তোমার কপালে মাইর আছে, তোমার বোন আজ তোমার 12টা বাজিয়ে ছেড়ে দেবে। তখনই প্রিয়াঙ্কা নিজের ভাইকে আর কিছু না বলে আশিকের দিকে তাকিয়ে বলতে থাকে, আপনাকেও বলিহারি, বুড়ো হয়ে যাচ্ছেন কিন্তু বুদ্ধি হয়নি। এইটুকু একটা ছেলে, তাকে নিয়ে আপনি সময় কাটাচ্ছেন। কোথায় ছেলেটাকে বলবেন পড়তে বসার জন্য, সেটা না করে আপনি তাকে নিয়ে সময় কাটান। লে হালুয়া, আপনি এখানে আমার দোষ কোথায় পাচ্ছেন? আমি তো আসতে চাইনি, সে তো নিজেই আমাকে এখানে নিয়ে এসেছে। দেখুন, এত সাধু সাজতে আসবেন না, আমি খুব ভালো করে জানি কি হয়েছে আর কি হয়নি। আপনি আমার ভাইকে এখানে নিয়ে এসেছেন, সেটা সত্য বলার সাহস আপনার নেই। মিথ্যে কথা কেন বলেন? আপু প্লিজ তুমি ওনাকে বকাবকি করো না, উনি আমাকে এখানে নিয়ে আসেনি, আমি নিজেই এখানে নিয়ে এসেছি। বরঞ্চ আমি ওনাকে জোর করেই এখানে নিয়ে এসেছি, উনি নিজের থেকে এখানে আসতে চাননি। চুপ কর বেয়াদব, আমি মানুষ খুব ভালো করেই চিনি। আমাকে মানুষ চেনাতে আসিস না, একদম থাপ্পড় মেরে সব কটা দাঁত ফেলে দিব। যা এখান থেকে, রুমে গিয়ে পড়তে বস। প্রিয়াঙ্কার সঙ্গে রাজ সেখানে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে রুমে চলে আসলো আর বই নিয়ে পড়তে বসে গেল। কারণ সে খুব ভালো করে জানে এখানে আর এক মুহূর্ত থাকলে মায়ের একটাও মাটিতে পড়বে না। এইদিকে আশিক তখনও সেখানে দাঁড়িয়ে আছে। তখনই প্রিয়াঙ্কা আশিককে উদ্দেশ্য করে বলে,
আপনার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই? সারাদিন তো কাজই করলাম, বাসায় এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম, তখনই আপনার ভাই আমার কাছে গেল আর বলল তার সঙ্গে একটু গল্প করার জন্য, তাই তো আসলাম। চুপচাপ রুমে চলে যান। আজকের পর যেন আপনাকে কখনোই আমার ভাইয়ের সঙ্গে না দেখি, তাহলে কিন্তু আপনার কপালে খারাপ আছে। আশিক তখন আর কোনো কথা বলল না, চুপচাপ রুমে চলে আসলো। আর এদিকে প্রিয়াঙ্কা ওর ভাই রাজকে পড়তে বসানোর জন্য চলে গেল। এভাবেই চলছিল দিনগুলো। এদিকে প্রিয়াঙ্কাদের বাড়ির কাজ মোটামুটি অর্ধেক হয়ে আসছে। সেই দিন ছিল শুক্রবার, সাইটের কাজ বন্ধ ছিল। আশিক শুক্রবার, সেই জন্য একটু দেরিতে ঘুম থেকে উঠে। এইদিকে সেদিন প্রিয়াঙ্কা সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল, আর সকালবেলা ঘুম থেকে উঠেই সবার জন্য নাস্তা তৈরি করে। প্রিয়াঙ্কার বাবা আর ভাই নাস্তার টেবিলে চলে আসলেও আশিক কিন্তু নাস্তার টেবিলে আসেনি। তাই প্রিয়াঙ্কা নিজেই আশিককে ঘুম থেকে ডেকে তুলতে আসে। ঠিক ওই মুহূর্তে ঘটলো একটা অঘটন। আসলে ছেলে মানুষ ঘুমানোর সময় কোনো হুঁশ থাকে না। আশিকের বেলাতেও সেরকমটাই হয়েছিল। সে রুমের দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিল। অপরদিকে সেদিন লুঙ্গি পরে ঘুমিয়েছিল, কিন্তু লুঙ্গি যে গলায় উঠে যাবে সেই খেয়াল তার ছিল না। প্রিয়াঙ্কা রুমের ভেতর প্রবেশ করে দেখে আশিক অগরে ঘুমাচ্ছে, আর তার শরীরের কাপড়ের ছিটা ফোঁটাটুকু নেই। তখন প্রিয়াঙ্কা চিৎকার দিয়ে ওঠে। প্রিয়াঙ্কার চিৎকার শুনে আশিকও ঘুম থেকে লাফ দিয়ে উঠে, আর তখনই দেখতে পায় এই অবস্থা। তাড়াতাড়ি করে কোনো রকম লুঙ্গিটা পরে নিল, আর তারপর বলতে লাগলো, আপনি এখানে কেন এসেছেন? আমি তো আপনাকে ঘুম থেকে ডেকে তোলার জন্য এখানে এসেছিলাম, কিন্তু এখানে আসার পর এমন পরিস্থিতিতে পড়ব এটা তো আমি কখনো কল্পনাও করিনি। আপনাকে রুমের ভিতর কেন আসতে হবে? আপনি তো রুমের বাইরে থেকেও আমার সঙ্গে কথা বলতে পারতেন, দরজায় দাঁড়িয়ে ডাক দিতেন, নয়তো আপনার ছোট ভাইকে পাঠাতেন। সবাই নাস্তার টেবিলে চলে এসেছে, কিন্তু আপনি নাস্তার টেবিলে আসেননি, তাই তো আমি আপনাকে ডাকতে এসেছিলাম। কিন্তু আমি কি করে জানবো আপনি এখানে এভাবে শুয়ে আছেন? আজকে তো শুক্রবার, সাইট বন্ধ, কোনো কাজ নেই, তাই একটু বেলা করে ঘুমাচ্ছিলাম। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসুন, আপনাকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। আজ আবার আদর করতে হয়? যাবো, আমার তো খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমালে ভালো হতো। আশিকের এই কথা শোনা মাত্রই প্রিয়াঙ্কা অনেকটাই রেগে গেল, আর চিৎকার করে বলতে লাগলো, আমার মুখের উপর কেউ কথা বলে না। আমার মুখের উপর কেউ কথা বললে আমার প্রচন্ড রাগ হয়। চুপচাপ রেডি হয়ে আসুন, নাস্তার টেবিলে অপেক্ষা করছি। এই বলে প্রিয়াঙ্কা সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল। এইদিকে আশিক তখন আর কোনো উপায় দেখতে না পেয়ে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে নিল, আর তারপর রেডি হয়ে নাস্তার টেবিলে চলে আসে। এইদিকে প্রিয়াঙ্কার ভাই আর প্রিয়াঙ্কার বাবা আশিকের জন্য অপেক্ষা করছিল। আশিক নাস্তার টেবিলে আসলে সবাই মিলে একসঙ্গে বসে সকালের নাস্তা করে নেয়, আর তারপরই প্রিয়াঙ্কা তার বাবাকে উদ্দেশ্য করে বলতে থাকে, বাবা, আমি ওনাকে নিয়ে একটু বাইরে যাব, আমার একটু কাজ আছে। ঠিক আছে, যাও, এটা আমাকে বলার কি আছে? তোমরা দুজন যাবে, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তুমি যদি ওকে নিয়ে যাও, আরও যদি তোমার সঙ্গে যায়, তাহলে তো আমার কোনো সমস্যা নেই। ওনাকে তো আমি বললাম আমার সঙ্গে যাওয়ার জন্য, আর উনি তো দেখছি তৈরি হয়ে এসেছেন, তাই তোমাকে বললাম আর কি। তুমি আমার বাবা, তোমার থেকে পারমিশন নেওয়ার তো একটা ব্যাপার আছে। তোমাদের যেতে মন চাইলে যাও, এতে আমার কোনো বাধা নেই। প্রিয়াঙ্কার বাবা এমন কথা শুনে প্রিয়াঙ্কা আর কোনো কথা বলল না, চুপচাপ তৈরি হয়ে নিল, আর তারপর আশিককে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ল। তারা দুজনে একটা নদীর পাড়ে এসে দাঁড়ালো। আশিক কিছুই বুঝতে পারছে না কি হতে চলেছে এখানে। বেশ কিছুক্ষণ দুজনে চুপচাপ নদীর পাড়ে দাঁড়িয়ে রইল, কোনো কথা বলছে না। তখনই হঠাৎ নীরবতা ভেঙে আশিক প্রিয়াঙ্কাকে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কিছু তো অন্তত বলবেন। এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে চলবে? আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলুন। আপনি তো আমাকে কোনো কিছু বলার জন্য এখানে ডেকে নিয়ে এসেছেন, তাই নয় কি? তাহলে দেরি কেন করছেন? বলে ফেলুন। আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথাটা বলার জন্য আমাকে এখানে ডেকে নিয়ে আসতে হয়? বাড়িতে বললেই তো পারতেন। কথাটা বলে নিজের জিভে কামড় দিল আশিক। আসলে সে বুঝতেই পারেনি
তখন প্রিয়াঙ্কা কি বলেছে। কথাটা যখন বুঝতে পারলো তখনই সে নিজের জিভে কামড় দিয়ে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, আরে আপনি ঠিক আছেন? আপনার মাথা ঠিক আছে তো? এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলছি। আমার মনে হয় আমি আপনার মায়ায় পড়ে গেছি। আমি কয়দিন ধরে খুব লক্ষ্য করছি, বারবার সারা দিন আপনার কথা খুব মনে পড়ে, আপনাকে খুব মিস করি। কেন যেন মনে হয় সারা দিন আপনার সামনে থাকি, আপনার পাশাপাশি থাকি, আপনার সঙ্গে একটু কথা বলি। কিন্তু ম্যাডাম, আপনি মনে হয় ভুলে গেছেন আপনি আমার চাইতে বয়সে বড়। তাছাড়া আপনি কোটিপতি বাবার একমাত্র রাজকন্যা। আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা সাধারণ একটা ছেলে। আমি সব কিছুই জানি, কোনো কিছুই আমার কাছে অচেনা নয়। আমি সব কিছু জানার পরেও আপনাকে বিয়ে করতে চাই। এখন আপনি বিয়ে করবেন কিনা সেটাই বলুন। আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন তারপরেও আমি বলবো, আরও একবার চিন্তা করে দেখেন। আপনার আরও একবার চিন্তা করে দেখা উচিত। এভাবে হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া একদম উচিত নয়। আমি কোনো হুটহাট করে সিদ্ধান্ত নিচ্ছি না। আমি বেশ কিছুদিন ধরে এই আপনাকে নিয়ে চিন্তা করছি, আর তারপরে সিদ্ধান্ত নিয়েছি। আপনি যদি আমাকে বিয়ে করতে রাজি থাকেন তাহলে আমি আজকেই আব্বুর সাথে কথা বলবো। দেখুন, আপনি মনে মনে এটা ভাববেন না যে আমি কারোর সঙ্গে রিলেশনে আছি বা কাউকে পছন্দ করি। সেরকম কোনো কিছু আমার জীবনে আসেনি আর আসবেও না। তবে বিয়ে শাদী হলে সারা জীবনের ব্যাপারে এভাবে হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া একদম উচিত নয়। ঠিক আছে, আমি তোমাকে এইভাবে হুট করে সিদ্ধান্ত নিতে বলছি না, তো তোমাকে সময় দিচ্ছি। তুমি চিন্তা করো আর তারপর তোমার সিদ্ধান্ত আমাকে জানাও। তবে সিদ্ধান্তটা যেন হ্যাঁ হয়, কারণ জীবনে একবার একজনকে পছন্দ করে ভালোবেসে ঠকে গিয়েছি, কিন্তু এখন আর ঠকে যেতে চাই না। আমিও আপনাকে সেই জন্যই বলছি। দেখুন, আপনাকে আমার ফ্যামিলি মেনে নিবে কিনা সেটা আমি জানি না। তাছাড়া আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা একটা ছেলে। আমাকে আপনার ফ্যামিলি মেনে নিবে কিনা সেটা তো আপনাকে এবং আমাকে দেখতে হবে। শুধু সবার কথা চিন্তা করছেন, কিন্তু নিজের কথা একবারও চিন্তা করছেন না। আগে নিজেকে তো প্রশ্ন করেন, আপনি আদৌ আমাকে বিয়ে করতে পারবেন কি না, আদৌ আমাকে সঙ্গে নিয়ে সংসার করতে পারবেন কি না। দেখুন, ছেলে মানুষ হয়ে যখন জন্ম নিয়েছি তখন বিয়ে তো আজ না হোক কাল করতেই হবে। বিয়ে না করে তো আর থাকতে পারবো না। তাছাড়া যেহেতু আমার ব্যক্তিগতভাবে কাউকে পছন্দ নেই, তাই যে কাউকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। সব কিছুর পরেও তো পছন্দ অপছন্দের একটা ব্যাপার স্যাপার আছে। আমার সাথে সংসার করার মতো একজন মানুষ হলেই হবে, আর কিছুই চাই না। আচ্ছা ঠিক আছে, চলুন এখন বাসায়। আমি এক্ষুনি গিয়ে বাবার সঙ্গে আপনার সামনে কথা বলবো। এই বলে আশিক আর প্রিয়াঙ্কা দুজনেই সেখান থেকে সোজা বাসায় চলে আসে। প্রিয়াঙ্কা বাসায় এসে দেখতে পায় তার বাবা ড্রয়িং রুমে বসে আছে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে তার বাবার পাশে গিয়ে বসে আর তারপরে তার বাবাকে বলতে থাকে, বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব। শুকুর আলহামদুলিল্লাহ। আমি তো এই দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করছি, কিন্তু তুমি যেহেতু নিজের থেকে কিছু বলছিলে না, তাই তোমাকে কিছু বলার সাহস পাচ্ছিলাম না। বাবা, আমি ফাজলামো করছি না, আমি সিরিয়াস বলছি, আমি সত্যিই বিয়ে করতে চাই। হ্যাঁ, আমি কি তোমার সঙ্গে ফাজলামো করছি নাকি? আমিও তো সিরিয়াস। আমি সত্যি চাই তুমি বিয়ে করো, সংসারী হও। আমি ওকে বিয়ে করতে চাই। আশিকের দিকে হাতের ইশারা করে এই কথাটা বলে প্রিয়াঙ্কা। আর তখনই প্রিয়াঙ্কার বাবা লাফ দিয়ে উঠে দাঁড়ায়, যেন ভূত দেখার মতো চমকে গেলেন। তিনি তখনই প্রিয়াঙ্কাকে বলতে লাগলেন, তোমার মাথা ঠিক আছে তো? তুমি জানো তুমি কি বলছো? ছেলেটা তোমার চাইতে বয়সে ছোট, বিনে বড় হবে না, আর এই ছেলেটাকে তুমি বিয়ে করবে? তাছাড়া একজন সাধারণ ইঞ্জিনিয়ার, তার মাসিক ইনকাম তুমি কত জানো? আমি কোনো কিছু জানি না আর জানতেও চাই না। তাছাড়া আমি অশিক্ষিত মূর্খ নই। আমিও অনার্স কমপ্লিট করা একটা মেয়ে। চাইলেই তো যে কোনো জায়গায় চাকরি করতে পারি, কারণ আমার রেজাল্ট বরাবরই ভালো। তাই আমি কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে আমি চাকরি করে আমার সংসার চালাবো প্রয়োজন হলে। তুমি আবেগের বশে এই কথাগুলো বলছো, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু তুমি এটা বোঝার চেষ্টা করো যে আবেগ দিয়ে জীবন চলে না। জীবন চালাতে হলে বিবেক বুদ্ধি দিয়ে চালাতে হয়। দেখো, আমাকে আবেগ আর বিবেক বোঝাতে এসো না। আমি খুব ভালোভাবেই জানি কোন জিনিসটা দিয়ে কিভাবে চলতে হয়। তাছাড়া বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে, তাই আমাকে সবসময় সব কিছু বোঝাতে হবে না। আমার যেটা সিদ্ধান্ত সেটা তোমাকে জানিয়ে দিয়েছি। এখন তুমি কি সিদ্ধান্ত নিবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। তাই আমার যদি বিয়ে করতে হয় আমি ওকেই বিয়ে করব।
কথাটা শুনে আশিকের দিকে হাঁ করে তাকিয়ে আছেন প্রিয়াঙ্কার বাবা। রাগে ওনার শরীর গজগজ করছে, চোখ দিয়েছে না আগুনের গোলা বের হচ্ছে। অগ্রদৃষ্টি নিয়ে তিনি আশিকের দিকে তাকিয়ে আছেন। তখনই প্রিয়াঙ্কা আবারও তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি ওর দিকে হা করে তাকিয়ে আছো কেন? ওর কিছু বলেনি আমাকে, আমি নিজেই ওকে এসব কথা বলেছি। এখানে তার কোনো দোষ নেই। শাক দিয়ে মাছটা ফ্রেশ মানে আমি খুব ভালো ভেবে বুঝতে পেরেছি আমি খাল কেটে কুমির এনেছি। আশিক একদম শব্দ হয়ে দাঁড়িয়ে আছে। সে খুব ভালো করে জানে তো এখানে কি হতে পারে, তাই কোনো কথা বলছে না, চুপচাপ। তখনই প্রিয়াঙ্কার বাবা আশিকের দিকে এগিয়ে যায় আর তার দুই গালে দুইটা চড় দিয়ে বলতে থাকে, আসলে ফকিন্নিদের কখনো স্বপ্ন দেখাতে নেই। আমি অন্য কোনো ইঞ্জিনিয়ার দিয়ে আমার বাড়ির কাজ করালে এর অর্ধেক টাকাও দিতাম না। তোকে আমি বিশ্বাস করে এতগুলো টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছিলাম, আর এখন কিনা তুই আমার বিশ্বাসের ঘরে চুরি করতে চাইছিস? তখনই প্রিয়াঙ্কা তার বাবাকে আটকে দেয় আর বলতে থাকে, এসব তুমি কি করছো? নিজের বাড়ির হবু জামাইয়ের উপর হাত তুলতে তোমার হাত কাঁপছে না? আমি তো বললাম এখানে তার কোনো দোষ নেই, আমি নিজেই তাকে এইসব কথা বলেছি। তাছাড়া তোমার তো কোনো কিছুর অভাব নেই। তোমার তো এমন নয় যে মেয়ের জামাইয়ের চাকরির পয়সা দিয়ে নিজে খেয়ে চলতে হবে। আমি যেখানে ভালো থাকি, যেভাবেই ভালো থাকবো সেটাই তো আমাকে খুঁজতে হবে এবং তোমাকে সেটা বুঝতে হবে, তাই নয় কি? এই বলে প্রিয়াঙ্কা তার বাবাকে সোফায় বসায় আর তারপর তার বাবাকে সবকিছু বুঝিয়ে বলে। সবকিছু শোনার পর প্রিয়াঙ্কার বাবা বলে, আচ্ছা ঠিক আছে, আই এম সো সরি। আমি আসলে বিষয়টা বুঝতে পারিনি। তোমরা যেভাবে ভালো থাকবে, তোমাদের যেটাতে ভালো হয় তোমরা সেটাই করো। আমি সব সময় তোমাদের পাশে আছি, কখনো তোমাদের ছেড়ে কোথাও যাব না। এই তো লক্ষ্মী বাবা আমার। তুমি আজকেই আশিকের আম্মুর সঙ্গে কথা বলবে এবং ওনাকে আমাদের বাসায় আসতে বলবে। উনি যদি রাজি থাকেন তাহলে আমরা এই সপ্তাহে বিয়ের কাজ শেষ করতে চাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসিফ, তোমার আম্মুর নাম্বারটা দাও, আমি এখনই কথা বলি। আর যেটা করলাম তার জন্য সরি, আমাকে ক্ষমা করে দিও। আরে না আঙ্কেল, এটা আপনি কি করছেন? আমি তো আপনার ছেলের মতোই। তাছাড়া আপনার জায়গায় যদি আজ আমার বাবা থাকতো তাহলে কি আমি ওনার উপর রেগে যেতাম নাকি? কখনোই না। এই শিক্ষা আমার মা আমাকে দেয়নি। হ্যাঁ, সেটা তো তোমাকে দেখে বুঝতেই পারছি। তোমার মা তোমাকে সঠিক শিক্ষা দিয়েই মানুষ করতে পেরেছেন। এই কথা বলতে বলতে আশিক তার মোবাইল থেকে তার আম্মুর নাম্বারটা বের করে আর প্রিয়াঙ্কার বাবার কাছে যেয়ে প্রিয়াঙ্কার বাবা আশিকের আম্মুর সঙ্গে কথা বলে। আশিকের আম্মু বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যান আর তারপর দুই পরিবারের সম্মতিতে আশিক আর প্রিয়াঙ্কার বিয়ের কাজটাও সুসম্পন্ন হয়ে গেল। আজ ছিল প্রিয়াঙ্কা আর আশিকের বাসর রাত। প্রিয়াঙ্কা বাসর ঘরে বসে আশিকের জন্য অপেক্ষা করছিল। আশিক কিছুক্ষণ পর রুমে প্রবেশ করে, কিন্তু রুমের ভেতর লুকিয়ে ছিল আশিকের দুষ্ট শালা বাবু। আশিক জেনা রুমের দরজা বন্ধ করে প্রিয়াঙ্কার কাছে গিয়ে বসবে, তখনই খাটের নিচ থেকে বলতে থাকে, দুলাভাই, আমি কিন্তু গোপন কথা শুনে ফেলবো। রাজের গলার আওয়াজ শুনে প্রিয়াঙ্কা আর আশিক দুজনেই লাফ দিয়ে বিছানা থেকে নেমে যায়। আর তখনই খাটের নিচ থেকে রাজ বের হয়ে আসে আর আজকে দেখা মাত্রই প্রিয়াঙ্কা তার কান ধরে একটা চড় দিতে যাবে, তখনই আশিক তাকে আটকে দেয় আর বলতে থাকে, এই না, একদম নয়, ওকে কিছু বলবে না, ও বাচ্চা মানুষ, এমন মজা করতেই পারে। তাই বলে কি তুমি ওর গায়ে হাত তুলবে নাকি? ওর সাহস কি করে হলো আমার বেডরুমে প্রবেশ করার? আর আজকে রাতের মতো একটা রাতে আরে ও ছোট মানুষ, বুঝতে পারিনি। তাছাড়া এখনই তো মজা করার সময়। এখন যদি বোন আর দোলাভাইয়ের সঙ্গে একটু মজা করতে না পারে তাহলে কবে মজা করবে বলো শুনি? হ্যাঁ দুলাভাই, আমিও তো সেটাই বলছিলাম। একমাত্র শালা বলে কথা, আমি কি একটু দুষ্টুমি না করে থাকতে পারি? তাই তো একটু দুষ্টুমি করেছিলাম, তার জন্য আপু আমাকে এভাবে কান ধরে মারতে পারলো। ঠিক আছে, আমি তোমাকে মারতে দিলাম না। এবার লক্ষ্মী ছেলের মতো চলে যাও। চলে তো যাবই, কিন্তু আমার পাওনাটা বুঝিয়ে দিলেই তো চলে যেতাম। আমার একমাত্র বোনের বিয়ে হয়েছে বলে কথা, একটু দেনা পাওনা ব্যাপার আছে না? ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, এই নাও, আমি তোমাকে দিচ্ছি, তারপর চুপচাপ চলে যাবে কিন্তু।
এই বলে আশিক পকেট থেকে বেশ কয়েকটা 1000 টাকার নোট বের করে সেটা আশিক রাজের হাতে তুলে দেয়। আর রাজ সেটা হাতে নিয়ে নাচতে নাচতে সেখান থেকে চলে গেল। আর আশিক রুমের দরজাটা আবারও লাগিয়ে দিল। তখনই প্রিয়াঙ্কা বলতে লাগলো, এটা কি হলো? তুমি ওকে এতগুলো টাকা কেন দিলে? ও ছোট মানুষ, একমাত্র বোনের বিয়ে বলে কথা। এখন যদি একটু আনন্দ করতে না পারি তাহলে কখন আনন্দ করবে? তাই বলে তুমি ওরে এতগুলো টাকা দিয়ে দিবে? কাম অন মাই ডিয়ার, সে আমার একমাত্র শাইলক, সে আমার কাছে আবদার করতেই পারে। এসব কথা বাদ দাও তো, আজ আমাদের বাসর রাত, সেই কথা তো দেখছি তুমি ভুলেই গেছো। হ্যাঁ, ভুলে গেছি বলেই তো 1 ঘন্টা ধরে বউ সাজে এখানে তোমার জন্য অপেক্ষা করছি। বলতেই আশিক প্রিয়াঙ্কার দিকে ফিরে তাকালো আর ভালোভাবে একবার প্রিয়াঙ্কাকে দেখে নিল। সত্যি লাল বেনারসিতে প্রিয়াঙ্কাকে আজ অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন একটা লাল টুকটুকে পুতুল বউ তার সামনে দাঁড়িয়ে আছে। তখন আশিক প্রিয়াঙ্কার দুগালে হাত রেখে বলতে লাগলো, মাশাল্লাহ, পরীর চাইতেও বেশি সুন্দরী লাগছে আমার মিষ্টি বউটাকে। শুধু কি মিষ্টি কথায় কাজ হবে, নাকি কিছু মিষ্টি খাওয়াতেও হবে? এটা তুমি কি বলছো? আমার 10টা না 5টা না একটা মাত্র আদরের বউ, তাকে আমি মিষ্টি না খাইয়ে থাকতে পারি? চলো, আজ সারা রাত তোমাকে মিষ্টি খাওয়াবো, পারবে তো খেতে? পারবো না মানে? আমি একদম রেডি, চলো শুরু করা যাক। এই বলে আশিক এক মুহূর্ত দেরি না করে প্রিয়াঙ্কাকে নিজের কাছে টেনে নিল আর প্রিয়াঙ্কার ঠোঁটে নিজের 2 ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 10 মিনিট ধরে প্রিয়াঙ্কার 2 ঠোঁটের গভীরভাবে চুমু খেলো। প্রিয়াঙ্কাও কম চায় কিসে, সেও আশিকের সঙ্গে সমান তালে রেসপন্স করছিল। দুজন দুজনকে কাছে পাওয়ার প্রবল আকাঙ্ক্ষা ছিল, তাই তাদের ভালোবাসার মহা সমুদ্রে ডুবে যেতে খুব একটা সময় লাগেনি। আশিক আর প্রিয়াঙ্কা দুজন দুজনকে নিজেদের খুব কাছে টেনে নেয়। আশিক প্রিয়াঙ্কার সমস্ত স্পর্শকাতর জায়গায় নিজের ঠোঁট দিয়ে ভালোবাসার স্পর্শ দিতে থাকে আর প্রিয়াঙ্কাও চোখ বন্ধ করে সে ভালোবাসার স্পর্শের অনুভূতি অনুভব করতে থাকে। এক পর্যায়ে কিছু সময়ের মধ্যেই দুজন দুজনের মধ্যে হারিয়ে যায়। প্রায় ঘন্টা খানেক ধরে চলে তাদের ভালোবাসার আদান প্রদান পর্ব। এক পর্যায়ে দুজনেই ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে। 5 মিনিট পর আশিক প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর বলতে থাকে, আজ যেন জীবন পূর্ণতা পেল। আচ্ছা, সত্যি কি তুমি আমাকে বিয়ে করে খুশি হয়েছো, নাকি আমাকে খুশি করার জন্য এই কথাগুলো বলছো? সত্যি বলতে, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে আমার ভালো লেগেছিল, কিন্তু যখন তোমার হাতের চলগুলো খেয়েছিলাম তখন মনে হয়েছিল তুমি হয়তো দুনিয়ার সবচাইতে দজ্জাল মেয়েটা। তবে যখন দেখতাম তুমি ড্রাইভারকে দিয়ে আমার খাবার পাঠিয়ে দিতে, আমার জন্য এটা ওটা নিজেই বানাতে, এটা ওটা কিনে দিতে, তখন থেকেই তোমার প্রতি আমার ভালো লাগার ভালোবাসা তৈরি হতে থাকে। কিন্তু কখনোই তোমাকে সেটা মুখ ফুটে বলার সাহস পাইনি। তবে যখন তুমি নিজের থেকে আমাকে বলতে এসেছিলে তখন তো আমি হাতে আকাশ নাগাল পেয়েছিলাম। এতটাই যখন ভালোবেসে ফেলেছিলে তাহলে এতদিন বলনি কেন? যদি আমি না বলতাম তাহলে তো আমার মনে হয় তুমি আমাকে এটা বলতেই না। কিভাবে বলবো? তুমি যে লেভেলের ঘাটতেরা, তুমি তো আমার ঘাটটাই ভেঙে দিতে। এখন থেকে প্রতিদিনই ভাঙবো। পারবে না, কারণ এখন তুমি নিজেই আমাকে তোমার ভালোবাসার কথা বলেছো। পারবো পারবো, খুব ভালোভাবেই পারবো, তুমি দেখে নিও। এখন থেকে প্রতিদিন তোমার ঘাড় ভাঙবো, মনে রেখো। বলেই আশিকের বুকে নিজেকে মিশিয়ে নিল প্রিয়াঙ্কা আর আশিকও প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল আর নতুন জীবনের নতুন এক স্বপ্ন দেখতে শুরু করলো। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশেই থাকবেন। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।